হাই স্টুডেন্টস, আমরা পড়ছিলাম ইন্ডিয়ান ট্যাক্স স্ট্রাকচার অ্যান্ড পাবলিক ফাইন্যান্স চ্যাপ্টারটা। এটা আমাদের 5 নম্বর ক্লাস, অলরেডি 4টা আমরা কমপ্লিট করে ফেলেছি। এই ক্লাসের টপিকটা বোঝার জন্য আমরা একটু আগের ক্লাসের থেকে সামান্য একটু ব্যাকগ্রাউন্ড বোঝার চেষ্টা করি। আমরা বলেছিলাম যে হচ্ছে মানে ফিসকাল পলিসি বলে একটা হেডিং দাও, তারপর হচ্ছে 3টে তীরচিহ্ন দাও। প্রথমটা আসবে হচ্ছে গভর্নমেন্ট রিসিভ, 2 নম্বর হচ্ছে কি গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, তারপর 3 নম্বর হচ্ছে পাবলিক ফাইন্যান্স। এই দুটো বাদ বাকি হলো গভর্নমেন্ট রিসিপ্ট। গভর্নমেন্ট রিসিপ্টের হচ্ছে কি আবার 2 রকমের হয়, একটা হচ্ছে কি রেভিনিউ রিসিপ্ট আর একটা হচ্ছে ক্যাপিটাল রিসিপ্ট। আচ্ছা, এবার ক্যাপিটাল রিসিপ্টটাকে আমরা পরে বলছিলাম। আমরা আসি কোথায়, ওই গভর্নমেন্ট রিসিপ্টে। গভর্নমেন্ট রিসিপ্টের হচ্ছে কি আবার 2 রকমের হয়, একটা হচ্ছে কি মানে ট্যাক্স রেভিনিউ আর একটা হচ্ছে নন ট্যাক্স রেভিনিউ। নন ট্যাক্স রেভিনিউটাকেও আমরা পরে করবো। আমরা পড়ছিলাম হচ্ছে যে ট্যাক্স রেভিনিউ। ট্যাক্স রেভিনিউ আবার হচ্ছে 2 রকমের হয়, একটা হচ্ছে কি কি বলে ডিরেক্ট ট্যাক্স আর একটা হচ্ছে ইনডিরেক্ট ট্যাক্স রেভিনিউ। আচ্ছা, এবার আসি আমরা ডিরেক্ট ট্যাক্সটাকে আমরা কমপ্লিট করে ফেলেছি। আমাদের কাছে রয়ে গেছিলো যে ইনডিরেক্ট ট্যাক্স। ঠিক আছে, আমরা জাস্ট 4 নম্বর ক্লাসেই আমরা জিএসটি পড়েছি বা ইনডিরেক্ট ট্যাক্স পড়েছি, তার একটা অংশ আজকে থাকছে। সেই জিএসটিটি হচ্ছে সেকেন্ড পার্ট। ঠিক আছে, আর এছাড়াও আমরা 9 রকমের যে ইনডিরেক্ট ট্যাক্সের কথা বলেছি সেটা নিয়েও আমরা পড়াশোনা করব নেক্সট ক্লাসে। আপাতত হচ্ছে কি আমরা জিএসটির হচ্ছে সেকেন্ড পার্টে আমরা একটু পড়াশোনা করি। আচ্ছা, তো এই ক্লাসে একটা ভালো একটা ইম্পর্টেন্ট হচ্ছে লাইন আছে, সেটা হচ্ছে ইনপুট ট্যাক্স ক্রেডিট। ইনপুট ট্যাক্স ক্রেডিট কী জিনিস? মনে করো আমি হচ্ছে কি একজন ব্যবসায়ী, আমি 100 টাকা দিয়ে কোনো একটা মাল কিনলাম। ওই 100 টাকা দিয়ে মাল কেনার সময় 5 টাকা আমাকে গভর্নমেন্টকে জিএসটি দিতে হয়েছে, তার মানে এক্সট্রা আমাকে 5 টাকা দিতে হচ্ছে। টোটাল আমি 105 টাকা দিয়ে মাল মশলা কিনলাম। এবার কী করলাম, আমি তো ব্যবসায়ী, কী করবো, আমি এটাকে মডিফাই করব। মনে করো যে সেটা আমি 15 টাকা ভ্যালু এডিশন করলাম। 15 টাকা ভ্যালুয়েশন করার অর্থ কি? করার অর্থ এরকম যে তুমি মেশিন ইউজ করেছো, লেবার কস্টিং ইউজ করেছো, সব কিছু তোমার দিমাগ ইউজ করেছো, সব কিছু ইউজ করার পর সেটাকে 15 টাকা ভ্যালুয়েশন করার পর সেই প্রোডাক্টের দাম হয়ে গেল 120 টাকা। এবার বললো কি, গভর্নমেন্ট কি বললো, তার মানে কি অলরেডি কিন্তু তুমি ইনপুটের সময় মাল মশলা কেনার সময় 5 টাকা তুমি ইনপুট করে মানে কি যে ট্যাক্স দিয়ে আসছো, কখন? ইনপুট করার সময়, মাল মশলা ইনপুট করার সময় তোমার ফ্যাক্টরিতে। তো তোমার ফ্যাক্টরিতে মাল মশলা মানে ইনপুট করার পর তুমি মালটাকে মানে মডিফাই করে বিক্রি করতে যাচ্ছ 120 টাকায়। তা তোমার লাভ কত হওয়ার কথা? 15 টাকা লাভ হওয়ার কথা। এইবার কি বললো গভর্নমেন্ট, যে না আমি এখান থেকেই 15-12 টাকা বাবা ট্যাক্স নিয়ে দিচ্ছি। তার মানে এবার তো তোমার তো লস হয়ে যাচ্ছে। তুমি অলরেডি 15 টাকা মানে কি যে তাহলে তোমার কাছে টিকলো 3 টাকা মাত্র। তো এটা তো হতে পারে না, এটা তো ভালো নয়, ভালো লক্ষণ নয়। তাহলে তুমি কি করবে নিশ্চয়ই, আচ্ছা ঠিক আছে আমি আর 10 টাকা বাড়িয়ে দিচ্ছি, তাহলে 10 টাকা ভ্যালুয়েশন হিসেবে ধরে নিলাম। তাহলে ওদের কাছ থেকে কি বলে তাহলে আমি ট্যাক্সটা আমি যখন দিয়ে দিব তাহলে আমার লাভটা বেশি হবে, কিন্তু তাতে তো তোমার চাহিদা একটু কমে যাবে তখন। তাহলে তোমাকে কম পয়সাতেই জিনিসটাকে প্রোডাক্টটাকে বিক্রি করতে হবে। তো আমি ধরলাম কি ইনপুট করলে 105 টাকা, ভ্যালু এডিশন করলে তুমি 25 টাকা, টোটাল হলো 130 টাকা। বিক্রি বাটা করার সময় তোমাকে হচ্ছে গভর্নমেন্ট বললো আমি 10% ট্যাক্স নিচ্ছি, 13 টাকা আমি ট্যাক্স নিয়ে নিচ্ছি। তাহলে তুমি তোমার হাতে টিকলো কত? 13 আর 105, পাবলিক তো নিয়ে মানে কি টোটাল তো বাইরে চলে গেল। তাহলে 118 টাকা বাইরে চলে গেল, তোমার কাছে রইলো 12 টাকা। তাতেও লস হবে। তোমার কস্টিং, লেবার কস্টিং থেকে শুরু করে সব কিছুই আছে এর মধ্যে। লক্ষ্য করো, গভর্নমেন্ট আগে 5 টাকা ট্যাক্স নিয়েছে, পরবর্তীতে আবার মানে 13 টাকা ট্যাক্স নিচ্ছে। মানে দুবার ট্যাক্স নিচ্ছে একই প্রোডাক্টের জন্য। একবার মাল মশলা কেনার সময়, তারপর মডিফাই করার পরে তোমার ওই একই প্রোডাক্টের কাছে কিন্তু ট্যাক্স নিয়ে নিচ্ছে, দুবার ট্যাক্স নিচ্ছে। তাহলে এটা তো হতে পারে না। এবার তুমি কি করবে, যখন তুমি মাল মশলা যখন তুমি কিনলে, ইনপুট করলে, তখন তুমি কেনার সময় নিশ্চয়ই রসিদটা রেখেছো, 5 টাকা জিএসটি রেখেছো। সেটা তুমি সেকেন্ড টাইম যখন তুমি মানে এরপর যখন তুমি বিক্রি করতে যাচ্ছ, গভর্নমেন্ট যখন 13 টাকা ট্যাক্স নিতে যাচ্ছে, সেই রসিদটা সঙ্গে দিয়ে দাও। দিয়ে দিলে কি হবে, গভর্নমেন্ট বুঝে গেল অলরেডি তো এখানে ট্যাক্স নেওয়া আছে, আমি তো ট্যাক্স নিতে পারি না। তখন কি করবে, তোমার পরের প্রোডাক্টের থেকে ট্যাক্সটা নিয়ে নেবে। আর আগের যে 5 টাকা অলরেডি ট্যাক্স নিয়ে নিয়েছিল গভর্নমেন্ট, সেটাকে তোমাকে এবার রিফান্ড করে দেবে। এটাকেই বলা হয় ইনপুট ট্যাক্স ক্রেডিট। ইনপুটে অলরেডি ট্যাক্স দেওয়া আছে, আউটপুট যখন তুমি করছো তখন হচ্ছে গভর্নমেন্ট নতুন করে তোমাকে আগের ট্যাক্সটা ফেরত দিয়ে দিচ্ছে। এটাকে বলা হয় ইনপুট ট্যাক্স ক্রেডিট। এবার আসি আমরা ক্রস ইউটিলাইজেশন, নতুন একটা টার্ম এবং মানে ইম্পর্টেন্ট একটা টার্ম, বোঝার চেষ্টা করি কি এটা। আচ্ছা, ক্রস ইউটিলাইজেশন কি, ধরে নাও এবার জিএসটি হচ্ছে 4 রকমের হয়। একটা হচ্ছে স্টেট জিএসটি, সেন্ট্রাল জিএসটি, ইউটি জিএসটি আর হচ্ছে আইজিএসটি। আই মানে
মানে ইন্টিগ্রেটেড জিএসটি। ধরো তুমি ওয়েস্ট বেঙ্গলের কোনো একটা মাল মশলা কিনলে, ওটাকে তুমি মডিফাই করলে তুমি স্টেটেই বিক্রি করতে যাচ্ছ, তাহলে আগে যে তুমি ইনপুট করেছিলে ট্যাক্সটা, সেটা এবার তোমার রিফান্ড হবে, স্টেট গভর্নমেন্টেই রিফান্ড হবে, মানে ইউটিলাইজেশন হবে, ব্যবহার করতে পারলে, আগের রসিদটাকে তুমি ব্যবহার করতে পারলে। কিন্তু তুমি ধরে নাও বেঙ্গল থেকে মাল মশলা কিনলে, ওটাকে মডিফাই করলে বিহারে বিক্রি করতে যাচ্ছ, এবার সেই রসিদটা তোমার আর ব্যবহার হবে না। তার মানে ইউটিলাইজেশন হবে না, ইউটিলিটি মানে ব্যবহার। তার মানে কি, তুমি ব্যবহার করতে হলে কি করতে হবে, তোমাকে তোমাকে আইজিএসটি করতে হবে, ইন্টিগ্রেটেড জিএসটি। ইন্টিগ্রেটেড জিএসটি কখন লাগু হয়, যখন হচ্ছে কি মাল্টিপল বা একাধিক মানে কি রাজ্যের সঙ্গে ব্যবসা বাণিজ্য হয়, তখন ইন্টিগ্রেটেড জিএসটি হয়। ইন্টিগ্রেটেড জিএসটি কিসের জন্য, বেঙ্গল মানে কি গভর্নমেন্টকে তুমি ট্যাক্স দিলে, স্টেট গভর্নমেন্ট মানে অন্য স্টেটকেও তুমি, বিহার গভর্নমেন্টকেও ট্যাক্স দিলে, সঙ্গে সেন্ট্রাল গভর্নমেন্টকে তুমি ট্যাক্স দিলে। তো তুমি স্টেট গভর্নমেন্টে তো তুমি ওয়েস্ট বেঙ্গলের মাল কিনে মডিফাই করে ওয়েস্ট বেঙ্গলে বিক্রি করতে গেলে তোমাকে কিন্তু তবুও সেন্ট্রাল গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে। তুমি যাই করো সেন্ট্রাল গভর্নমেন্টকে তোমাকে ট্যাক্স দিতেই হচ্ছে। এবার ধরে নাও তুমি ইউনিয়ন টেরিটরিতে আছো, ইউনিয়ন টেরিটরির কোন একটা মাল মশলাকে কিনে মডিফাই করে ইউনিয়ন টেরিটরিতে বিক্রি করছো, তখন কি হবে, ইউটিটি জিএসটি হবে এবং সেন্ট্রাল জিএসটি হবে। সেন্ট্রাল গভর্নমেন্টকে জিএসটি দিতেই হচ্ছে, আবার ইউনিয়ন টেরিটরিকেও জিএসটি দিতে হচ্ছে। আচ্ছা, এবার ইউনিয়ন টেরিটরি থেকে তুমি স্টেট গভর্নমেন্টে বিক্রি করতে যাও, হবে না, সেখানে সেই রসিদটা আর ইউটিলাইজেশন হবে না। তো ক্রস ইউটিলাইজেশন, একটা থেকে আরেকটাতে যাচ্ছ, ক্রস ইউটিলাইজেশন করার জন্য কি করতে হবে, আমাকে তখন ইন্টিগ্রেটেড জিএসটি করতে হবে। তখন ইউনিয়ন টেরিটরিকেও জিএসটি দিলে, অন্য যে স্টেটে তুমি বিক্রি বাটা করছো সেখানেও তুমি ট্যাক্স দিলে, আবার সেন্ট্রাল গভর্নমেন্টকেও ট্যাক্স দিলে, ওই ক্ষেত্রে কিন্তু ইনপুট ট্যাক্স ক্রেডিট খাটবে। তারপরে ইনপুট ট্যাক্স ক্রেডিট স্টেট থেকে স্টেটেই খাটবে, স্টেট থেকে আদার স্টেটে গেলে ইন্টিগ্রেটেড জিএসটি খাটবে। তার মানে আগে ইন্টিগ্রেটেড জিএসটিটা দিয়ে নাও, তবে তুমি অন্য স্টেটকে তো যখন তুমি বিক্রি বাটা করতে যাবে, দেখাবে যে এই যে দেখো এই মালটা কিনতে গিয়ে আমি অলরেডি তোমাকে ট্যাক্স অলরেডি দিয়ে আসছি, আমাকে এবার ঠিক করে দাও, এবার আমার পয়সাটাকে রিফান্ড করো, ব্যাক করে দাও। তো এটা হচ্ছে ক্রস ইউটিলাইজেশন। আচ্ছা, তার মানে আমরা দুটো টপিক বললাম, একটা হচ্ছে ইনপুট ট্যাক্স ক্রেডিট আর একটা হচ্ছে ক্রস ইউটিলাইজেশন। আচ্ছা, আর একটা টপিক পড়ার আছে, সেটা হচ্ছে কি জিএসটি কাউন্সিল। আমরা আগের ক্লাসেই জাস্ট বলেছি 279 এ আর্টিকেলে ভারতের সংবিধানে এই জিএসটি কাউন্সিল সম্বন্ধে বলা আছে। তো এই জিএসটি কাউন্সিলটা কে ফাউন্ড করে বা ক্রিয়েট করে, সেটা হচ্ছে ক্রিয়েট করার রাইট বা কনস্টিটিউট করার রাইট আছে মানে আমাদের মানে প্রেসিডেন্টের কাছে, ঠিক আছে। আচ্ছা, কত নাম্বার মানে কি সংসদ মানে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে করা হয় এটা, যে 101 নাম্বার কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা এই 289 আর্টিকেল নিয়ে আসা হয় ভারতীয় সংবিধানে, এবং এই আর্টিকেল অনুযায়ী আমাদের হচ্ছে কি যে অনারেবল প্রেসিডেন্ট উনি যা জিএসটি কাউন্সিল ফর্ম করেন। আচ্ছা, ফাউন্ডার উনি। আচ্ছা, তো এবার এই মানে চেয়ারম্যান কে এই জিএসটি কাউন্সিলের বা চেয়ারপারসনকে, সেটা হচ্ছে কি আমাদের ইউনিয়ন ফাইন্যান্স মিনিস্টার। আচ্ছা, আর সঙ্গে কি জানা আছে এখানে, আর এটা এই জিএসটি কাউন্সিলটা ফর্ম হয় যে ইউনিয়ন মিনিস্ট্রি অফ স্টেট ফাইন্যান্স অ্যান্ড ফাইন্যান্স মিনিস্টার্স অফ অল স্টেটস। মানে কি, মানে কি যে ইউনিয়ন মিনিস্টার বা ইউনিয়ন মিনিস্টার অফ স্টেট ফাইন্যান্স, ইউনিয়ন মিনিস্টার অফ স্টেট ফাইন্যান্স, তার মানে কি স্টেট ফাইন্যান্স মিনিস্টার, মানে কি ইউনিয়ন গভর্নমেন্টের স্টেট ফাইন্যান্স মিনিস্টার এবং প্রত্যেকটা রাজ্যের ফাইন্যান্স মিনিস্টার, সবাই মিলে হচ্ছে কি এই জিএসটি কাউন্সিলটা গঠন হয়। আচ্ছা, ভাইস চেয়ারম্যানকে বা ভাইস চেয়ারপারসনকে, এটা হচ্ছে কি যে আদার্স যত যে আলাদা আলাদা প্রদেশের যে ফাইন্যান্স মিনিস্টার আছে তাদের কাছ থেকেই একজনকে নিয়োগ করা হয়। আচ্ছা, তো জিএসটি কাউন্সিলের যখন বৈঠক হয়, সেই বৈঠকটাকে শুরু করার জন্য কতজন মানে কি যে মেম্বার লাগবে, মিনিমাম 50% মেম্বার লাগবে, মানে কোরাম 50%। আচ্ছা, এইটা যখন হচ্ছে কোনো একটা রিজলিউশন পাস করা হয়, কোনো একটা ডিসিশন যখন পাস করতে যাবে, তখন মিনিমাম 75% মেজরিটিতে ভোট হওয়া দরকার, যতজন প্রেজেন্ট সেখানে থাকে এবং যতজন ভোট দিচ্ছে তার 75% হচ্ছে কি সেখানে প্রেজেন্ট হওয়া চাই। ওকে, মানে ভোটটা যেন মেজরিটি যেন থাকে। আচ্ছা, এবার কি স্টেট গভর্নমেন্টের ওয়েটেজ আছে যে কি বলে 2/3 মেজরিটি, মানে 2/3 ওয়েটেজ আছে, আর সেই ভোটের হচ্ছে কি ইউনিয়ন গভর্নমেন্টের কত আছে 1/3। মনে রাখতে হবে ইউনিয়ন গভর্নমেন্টের আছে 1/3 আর স্টেটের আছে 2/3, তার মানে ওয়েটেজ বেশি কার, স্টেটের ওয়েটেজ বেশি আছে,
ঠিক আছে। আর হচ্ছে জিএসটি কাউন্সিল যেসব রিজলিউট করে বা রিজলিউশনটা যখন দেয় বা হচ্ছে কি কি বলবো আমি রিকমেন্ডেশন দেয়, সেটা কিন্তু বাধ্যকতা নেই কোনো যে সেটাকে পাস করবেই গভর্নমেন্ট বা পার্লামেন্ট করবেই। সেটা রিকমেন্ডেশনটা শুনবে, তার প্রস অ্যান্ড কনস কনস প্রোস অ্যান্ড কনস ভাববে, ভাবার পর ফাইনাল ডিসিশনটা হচ্ছে ইন্ডিয়ান পার্লামেন্টই নেবে। ঠিক আছে। তো আরেকবার আমরা বোঝার চেষ্টা করি, জিএসটি কাউন্সিল হচ্ছে 101 নম্বর কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দ্বারা চলে আসে। আর এর ফলে হচ্ছে কি ভারতীয় সংবিধানে নতুন একটা আর্টিকেল যোগ হয়, সেটা হচ্ছে 279A। আচ্ছা, এই কনস্টিটিউশন হিসেবে যে ভারতের প্রেসিডেন্টই হচ্ছে কি জিএসটি কাউন্সিল তৈরি করেন। আচ্ছা, এই জিএসটি কাউন্সিলে কারা কারা থাকেন? চেয়ারম্যান থাকেন একজন, ইউনিয়ন ফাইন্যান্স মিনিস্টার বা পার্লামেন্টের যে ফাইন্যান্স মিনিস্টার থাকে উনি থাকবেন। তারপর কি সঙ্গে থাকবে হচ্ছে ইউনিয়ন মিনিস্টার, যে স্টেট ফাইন্যান্স মিনিস্টার আছে ইউনিয়নের, উনি থাকবেন। আর সঙ্গে প্রত্যেকটা রাজ্যের হচ্ছে কি একজন করে যে ফাইন্যান্স মিনিস্টার থাকে তারা থাকবেন। আচ্ছা, এবার সঙ্গে 3 নম্বর পয়েন্ট মনে রাখতে হবে, কি বলে চেয়ারপারসন, ভাইস চেয়ারপারসন কে, যে ওই বিভিন্ন স্টেটের যে ফাইন্যান্স মিনিস্টার আছে তার মধ্যে থেকে একজনকে নিয়োগ করা হয়, যে চুজ করা হয়। 4 নম্বর কি কোরাম করার জন্য জিএসটি কাউন্সিলের মিনিমাম 50% অ্যাটেন্ডেন্স দরকার। 5 নম্বর পয়েন্ট কি, মানে কি সেই কোনো একটা রেজলিউশন পাস করতে হলে মিনিমাম 75% মেজরিটি লাগবে। কোথা থেকে? প্রেজেন্ট অ্যান্ড ভোটিং থেকে। আচ্ছা, তারপর আর কি যে যা রিজলিউট করছে বা হচ্ছে যা সাজেশন দিচ্ছে বা রিকমেন্ডেশন দিচ্ছে সেটা রিকমেন্ডেডই ইন নেচার হবে, কিন্তু কোনো পার্মানেন্ট মানে কি যেভাবে ওটা যে ল লাগু হবে বা রিজলিউশন যে লাগু হবে সেটা না, সেটা কার হাতে থাকবে? সেটা হবে ইন্ডিয়ান পার্লামেন্টের কাছ থেকে। তো আমরা 3টে জিনিস পড়লাম, একটা হচ্ছে কি যে ইনপুট ট্যাক্স ক্রেডিট, 2 নাম্বার হচ্ছে কি ক্রস ইউটিলাইজেশন, আর হচ্ছে জিএসটি কাউন্সিল। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক। তো নেক্সট ক্লাসের জন্য সবাই তৈরি থাকবে এবং ভালো করে পড়ো, প্রতিটা লাইন ধরে ধরে পড়ো, যে কোনো বই, হয় নিতিন সিংহানিয়া অথবা রমেশ সিং। ওকে, বাই।